নমস্কার, শুভ সন্ধ্যা। শাশ্বতী সিনহার চাকচিক্যহীন ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা শুনছেন অভিজ্ঞান গাঙ্গুলির স্বরশাস্ত্র। আজ নবম পর্ব শুরু করি। 25 অমাত্য শ্রীশৈল এসে চাণক্যকে প্রণাম জানালেন। প্রণাম মহামতি। চাণক্য প্রতি প্রণাম জানিয়ে বললেন, প্রণাম মহামাত্য মহাশয়, আপনাকে আপনার কাজের মাঝে এভাবে ডেকে আনার জন্যে ক্ষমা প্রার্থী। কিন্তু একটা প্রশ্ন করা যে বড়ই জরুরি হয়ে পড়েছে আর্য। কথা দিলাম এরপর আর কোনো প্রশ্ন আমি আপনাকে করব না। কি প্রশ্ন আচার্য, বলুন। মহারাজকে যেদিন হত্যা করা হয় সেই দিন কি তিনি বারবার জলপান করছিলেন? এই প্রশ্নে শ্রীশৈলকে এতটাই বিস্মিত মনে হলো যেন তিনি কোনো অলৌকিক ঘটনার মুখোমুখি হয়েছেন। তার পাশে দাঁড়ানো জীবসিদ্ধিও অবাক হলো এরকম অদ্ভুত প্রশ্ন শুনে। কিন্তু শ্রীশৈলর উত্তরে জীবসিদ্ধি আরো বেশি অবাক হলো। হ্যাঁ, তাই তো, আপনি বলায় মনে পড়ছে, মহারাজ সেদিন বারান্দায় দাঁড়ানোর পর থেকেই বারবার জল চাইছিলেন। কিন্তু আপনি কি করে জানলেন সে কথা? এই সামান্য ব্যাপারটা তো আমারই মনে ছিল না। আপনাকে কে বলল? চাণক্য মৃদু হেসে বললেন, কেউ বলেনি অমাত্য মহাশয়, এটি আমার যুক্তি নির্ভর অনুমান মাত্র। আমার শেষ সংশয়টুকু দূর করার জন্যে ধন্যবাদ। আপনাকে আর বিব্রত করব না। আগামীকাল উৎসব, আপনি তার প্রস্তুতি কাজে ব্যস্ত, তা আমি জানি। আপনি আসতে পারেন। ধন্যবাদ। শ্রীশৈলর মনে প্রশ্ন ছিল, কিন্তু চাণক্যর কথার পর আর দাঁড়িয়ে থাকা যায় না। তাই তিনি প্রণাম জানিয়ে কক্ষ থেকে চলে গেলেন। তিনি বেরিয়ে যেতে জীবসিদ্ধি প্রশ্ন করল, এই প্রশ্নের মানে কি আচার্য? আপনি জানলেনই বা কেমন করে এরকম অদ্ভুত তথ্য? দয়া করে আমায় ব্যাখ্যা করুন আচার্য। চাণক্য হাত তুলে জীবসিদ্ধিকে থামিয়ে বললেন, শান্ত হে জীবসিদ্ধি, শান্ত। সঠিক সময়ে উত্তর পাবে সব কিছুর। কিন্তু আপাতত আমি নিজের প্রাতভোজ সম্পন্ন করব। জীবসিদ্ধি আসনে বসে পা অধৈর্য ভঙ্গিতে নাড়াচ্ছে, আর গুরুকে তাড়া দেওয়ার প্রবল ইচ্ছা অতি কষ্টে সম্বরণ করছে। চাণক্য আহার শেষে নিশ্চিন্ত ভঙ্গিতে ধীরে সুস্থে তার মধু মিশ্রিত দুধে চুমুক দিচ্ছেন এবং আর চোখে জীবসিদ্ধিকে লক্ষ্য করছেন। জীবসিদ্ধির অধৈর্য ভাবটা ক্রমশই বাড়ছে, আর তিনি সেটা দেখে নিজের চুমুকের মধ্যকার সময়ের ব্যবধান আরোই বাড়িয়ে চলেছেন। অন্যতম প্রিয় শিষ্যকে এইরূপ নিরীহ উৎপীড়ন করে তিনি মজা পান। আধা পেয়ালা শেষ করে তা নামিয়ে রেখে চাণক্য একটি তৃপ্তিসূচক শব্দ করলেন মুখে। তারপর জীবসিদ্ধিকে প্রশ্ন করলেন, আগে তোমার মতামত শুনতে চাই। কে মহারাজ সুবর্মার হত্যাকারী? জীবসিদ্ধি উত্তর দিল, হত্যাকারী অবশ্যই শকুনের সেই বিশেষ তীরন্দাজ, কারণ বিন্দু স্বীকার করেছে যে এই বিশেষ বাণ সাধারণ ধনুর্ধরদের পক্ষে ব্যবহার করা কঠিন। কি উপায়ে সে সকলের চোখের সামনে এই অসম্ভব কাজ সম্ভব করেছে নিজে সম্পূর্ণ অদৃশ্য থেকে, তার ব্যাখ্যা আমার কাছে নেই, তা আমি স্বীকার করি। কিন্তু আপনার প্রশ্নের উদ্দেশ্য সেটা নয়। আপনি জানতে চাইছেন যে এই ঘটনার অন্তরালে কে আছে বা কার আদেশে হত্যা করা হয়েছে মহারাজকে, তাই তো? চাণক্য উত্তর না দিয়েই তাকিয়ে রইলেন জীবসিদ্ধির দিকে। জীবসিদ্ধি নিজেই বলল, আমি নিশ্চিত চিত্রবর্মার কাজ এটা। রাজ সিংহাসন লাভের আশায় তিনিই তার অগ্রজের হত্যা করিয়েছেন। তবে এই গোটা ষড়যন্ত্র তার একার নয়, এটা সম্পূর্ণ শকুনির মস্তিষ্ক প্রসূত। ওই বিষাক্ত তীর ব্যবহার করে হত্যা করার উদ্দেশ্য, যাতে পরবর্তীকালে সেই বাণ পাটলিপুত্রে পাঠিয়ে আমাদের এখানে আনা যায়। শকুনি জানত যে ওই বাণ দেখে
আপনি কুলুতে না এসে থাকতে পারবেন না, আপনাকে আসতেই হবে এখানে। চাণক্য আবারও প্রশ্ন করলেন, আমাদের এখানে আমন্ত্রণ দিয়ে আনার উদ্দেশ্য কি বলে তোমার মনে হয়? সেটা কি এতদিনে স্পষ্ট নয় আচার্য? আপনাকে মগধের সুরক্ষা বলয়ের বাইরে এনে হত্যা করাই তার উদ্দেশ্য। এটা তো জলের মতো পরিষ্কার কয়েকদিন আগে সেই রাতের ঘটনার পর। চাণক্য দুদিকে ঘাড় নেড়ে বললেন, না হে জীবসিদ্ধি, না, এইখানেই সবচেয়ে বড় ভুল হয়ে গেল তোমার। গোটা ঘটনাটা যে সাজানো সে বিষয়ে আমি তোমার সঙ্গে একমত, কিন্তু ঘটনা এতটা সরল নয়। না না, ভুল বললাম। আসলে রহস্য অতীব সরল, যাকে জটিল করে সাজানো হয়েছে একটি মাত্র বিশেষ উদ্দেশ্যে। জীবসিদ্ধি দুহাত তুলে আত্মসমর্পণের ভঙ্গিতে বলল, আপনার কোনো কথার কোনো মানেই আমি বুঝতে পারছি না আচার্য। চাণক্য নিজের কেশশিখায় হাত বুলিয়ে বললেন, বেশ, তোমায় আমি একটা অতি সহজ সূত্র দিচ্ছি। যদি বলি শকুনির সেই রহস্যময় তীরন্দাজ মহারাজ সুবর্মার হত্যার সময়ে ছিলই না, তবে কি তুমি কিছু অনুমান করতে পারো? জীবসিদ্ধি কিছুটা বিস্মিত হয়ে বলল, আপনি বলতে চাইছেন কোনো ধনুর্ধর ওই বিশেষ বাণ ব্যবহার করে হত্যা করেছে রাজাকে? আপনি কি বিন্দুকেই সন্দেহ করছেন? একদমই না, আমি কোনো ধনুর্ধর বা প্রতিযোগীকেই সন্দেহ করছি না। সত্যি বলতে আমি কাউকেই সন্দেহ করছি না, কারণ সন্দেহের ধাপ আমি অনেক আগেই পেরিয়ে এসেছি। আমি নিশ্চিতভাবেই জানি হত্যাকারীকে। কে? আগেই বলেছি, কে এর চেয়ে এখানে কিভাবে বেশি জরুরি। কিভাবে হত্যা করা হয়েছে এই প্রশ্নের উত্তরের শেষেই কে হত্যাকারী তা স্পষ্ট হয়ে যাবে। তাই আগে আমি এই গোটা রহস্যের সবচেয়ে জটিল অংশের সবচেয়ে সরল ব্যাখ্যাটা তোমায় বলবো। আমার ব্যাখ্যার শেষে তুমি নিজেই নিশ্চিতভাবে বুঝে যাবে হত্যাকারীকে। শ্বাস রুদ্ধ করে জীবসিদ্ধি শুনছে। চাণক্য বলতে শুরু করলেন, আমরা এখনো পর্যন্ত সেই দিন এই প্রাঙ্গণে ও মহলের বারান্দায় উপস্থিত সকলের থেকে হত্যাকাণ্ডর বিষয়ে কি কি জেনেছি তা আরও একবার মনে করা যাক। নিচে প্রাঙ্গণে উপস্থিত সকলে দেখেছে মহারাজ দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎই পড়ে গেলেন। চিত্রবর্মা আবছাভাবে মাত্র এক মুহূর্তের জন্য দেখেছিলেন কালো মতো কিছু একটা দ্রুত ছুটে আসে মহারাজের দিকে, যেটা চিত্রবর্মা কিছুক্ষণ পরেই বুঝতে পারেন যে আসলে সেটা একটা বাণ। অমাত্য শ্রীশৈল দেখেছিলেন মহারাজ হঠাৎই টলমল করে করে পড়ে গেলেন মেঝেতে। দুজনই মহারাজের দিকে ছুটে যান। চিত্রবর্মা আগে মহারাজের কাছে পৌঁছন এবং তাকে সোজা করতে দেখা যায় তার কণ্ঠের একদিকে বাণ বিদ্ধ হয়ে আছে, এবং তার কিছুক্ষণের মধ্যেই সেখানেই রাজা মারা যান। তাই তো? ঠিক তাই। এইবার মূল প্রশ্ন হলো, কিভাবে হত্যাকারী ধনুকে তীর চড়িয়ে নিক্ষেপ করে এই কাজ করল অথচ কেউ দেখতে পেল না? যদি প্রাঙ্গণে উপস্থিত কেউ বা উঁচু পাঁচিলে থাকা কোনো সৈনিক এই কাজ করে থাকে, তবে তাকে নিশ্চিতভাবেই কেউ না কেউ দেখতে পেত। আবার বারান্দায় দাঁড়িয়ে থাকা চিত্রবর্মা, শ্রীশৈল অথবা তাদের থেকে কিছুটা দূরে দ্বারের কাছে দাঁড়িয়ে থাকা প্রহরীদের পক্ষেও ধনুক ব্যবহার করে তীর নিক্ষেপ করা সম্ভব নয় সকলের দৃষ্টি এড়িয়ে। যদি ধরেও নিই যে বারান্দায় সেখানে উপস্থিত সকলেই ষড়যন্ত্রে মিলিত এবং সকলেই মিথ্যা বলছে, তাহলেও একটা সমস্যা থেকে যায়। সেটা হলো যে মহারাজ সুবর্মার কণ্ঠে তীর বিদ্ধ হয়েছে, অর্থাৎ সামনের দিকে। মহারাজ উৎসবের সময়ে যে বারান্দার থেকে সামনের প্রাঙ্গণের দিকে মুখ করেছিলেন, অর্থাৎ চিত্রবর্মা, অমাত্য এবং সৈনিকরা ছিল মহারাজের পেছনের দিকে। মৃত্যুর কোলে ঢলে পড়ার সময়ে মহারাজ তাদের দিকে পেছন ফিরেছিলেন। অতএব তাদের পক্ষে মহারাজের কণ্ঠে ধনুর্বাণ ব্যবহার করে তীর বিদ্ধ করা সম্ভব ছিল না। তবে কি আমার সন্দেহই ঠিক? ভিন দেশের প্রযুক্তিতে বানানো কোনো স্বর নিক্ষেপকারী অস্ত্র?
যন্ত্র প্রযুক্তির ব্যবহারে উন্নত ও শক্তিশালী হতে পারে জীবসিদ্ধি, কিন্তু অদৃশ্য হতে পারে কি? তাহলে যে সেটা প্রযুক্তি নয়, জাদু বল। সে সম্ভাবনার স্থান আমার যুক্তিভিত্তিক বাস্তব ব্যাখ্যায় অপ্রয়োজনীয়। না হে জীবসিদ্ধি, আমি তোমায় আশ্বস্ত করছি, কোনো রকম অদ্ভুত অজানা যন্ত্রের ব্যবহার এই ক্ষেত্রে হয়নি। জীবসিদ্ধি কিছুটা দমে গেল, হতাশ ভঙ্গিতে বলল, তাহলে আপনি বলতে চাইছেন সাধারণ ধনুক ব্যবহার করেই তীর নিক্ষেপ করা হয়েছিল? কিন্তু তা কিভাবে সম্ভব? সেখানে উপস্থিত এত জনের দৃষ্টি এড়িয়ে কি ধনুকের থেকে বাণ নিক্ষেপ সম্ভব? এইবার তুমি সঠিক পথে চলেছ জীবসিদ্ধি, একদম সঠিক প্রশ্ন। সকলের দৃষ্টি এড়িয়ে কি একটা ধনুক থেকে বাণ নিক্ষেপ করা সম্ভব? উত্তরটা হলো না, সম্ভব না, কখনোই সম্ভব না। তবে এর উত্তর তুমি নিজেই আমায় কয়েকদিন আগে দিয়েছিলে জীবসিদ্ধি। কথার মাঝে তুমি বলেছিলে যে যদি বা সকলের দৃষ্টি থেকে লুকিয়ে একটি বাণ আনা সম্ভব হয়, গোটা একটা ধনুক আনা কখনোই সম্ভব না। এটাই এই রহস্যের উত্তর জীবসিদ্ধি। এই গোটা হত্যাকাণ্ডে ধনুক ব্যবহার করাই হয়নি। মহারাজের মৃত্যু বাণবিদ্ধ হওয়ার ফলে হয়নি, তার মৃত্যু হয়েছে বিষক্রিয়ায়। বাণের ফলায় লাগানো বিষ নয়, খাদ্য বা পানীয়র সঙ্গে মুখপথে গ্রহণ করা কোনো বিষের ফলে মৃত্যু হয় মহারাজের। অবাক বিস্ময়ে জীবসিদ্ধির মুখ হাঁ হয়ে গিয়েছে, কথা বলতে ভুলে গিয়েছে সে। তার মাথায় সব আরো জট পাকিয়ে যাচ্ছে। জীবসিদ্ধিকে বিস্ময়ের ভাব কাটিয়ে ওঠার সুযোগ না দিয়েই চাণক্য পুনরায় বলে উঠলেন, হ্যাঁ জীবসিদ্ধি, আমার বিশ্বাস মহারাজ সুবর্মাকে সেদিন উৎসব শুরুর ঠিক আগেই বিষ দেওয়া হয়েছিল খাদ্য বা পানীয়র মাধ্যমে। এমন কোনো বিষ যা প্রভাব দেখানো শুরু করে ধীরে ধীরে, বেশ কিছুটা সময় নিয়ে তা মানুষের শরীরে ছড়িয়ে যায় এবং এক সময়ে হৃদগতি স্তব্ধ করে। মহারাজ উৎসব দেখেছিলেন দাঁড়িয়ে, শরীরে ধীরে ধীরে অস্বস্তি বাড়ছিল, তাই তিনি বারবার জল পান করছিলেন, কারণ ততক্ষণে বিষ রাজার শরীরে তার ক্রিয়া শুরু করে দিয়েছে। এ ধরনের বেশিরভাগ বিষের প্রাথমিক উপসর্গ হল বারবার গলা শুকিয়ে যাওয়া। সব সূত্র থেকেই আমি এই সিদ্ধান্তে উপনীত হয়েছিলাম যে মহারাজকে বিষ দেওয়া হয়েছিল। তাই একটু আগেই মহামাত্যকে প্রশ্ন করলাম যে রাজা সেদিন বারবার জল খেতে চাইছিলেন কিনা। তার উত্তর থেকে আমার যুক্তি নির্ভর অনুমান এইবার নিশ্চিত সত্য বলে প্রমাণিত হল। মহারাজ সুবর্মাকে বিষ দিয়ে হত্যা করা হয়েছে এবং সে বিষ তার শরীরে তীরবিদ্ধ হওয়ার পূর্বেই প্রবেশ করেছিল। ২৬। অনেকক্ষণ কথা বলায় চাণক্যর গলা শুকিয়ে গিয়েছে, তাই আরো এক চুমুক দুধে গলা ভিজিয়ে নিয়ে তিনি আবার শুরু করলেন, ভেবে দেখো প্রাঙ্গণে উপস্থিত দর্শকরা কি দেখেছিল। তারা দেখেছিল যে মহারাজ দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎই মেঝেতে পড়ে যান। বারান্দায় উপস্থিত থাকা প্রত্যেকে এগিয়ে গিয়ে দেখতে পায় মহারাজের গলায় তীর বিদ্ধ হয়ে আছে। অতএব সকলে স্বাভাবিকভাবেই ধরে নিল যে রাজা তীরের আঘাতে মাটিতে লুটিয়ে পড়েছেন। আমার এখানেই প্রথম সন্দেহ জাগে। তীর সামনে থেকে এসে বিঁধলে রাজা সুবর্মার পড়া উচিত পিঠের দিক করে, বুকের দিকে নয়, কারণ ছুটে আসা তীরের ধাক্কায় তার শরীর পিছিয়ে যাওয়া উচিত। কিন্তু সকলেই বলেছে যে মহারাজ উল্টো হয়ে পড়েছিলেন, যে কারণে প্রথমে কেউই তীর দেখতে পায়নি। চাণক্য নিজের আঙুল নিজের কণ্ঠের দিকে ইঙ্গিত করে বললেন, দ্বিতীয় যে বিষয়টা ঠিক মেলাতে পারছিলাম না সেটা হলো তীর বিদ্ধ হওয়ার ভঙ্গি। সকলেই বলেছে যে বাণের গোটা ফলাটাই প্রায় গলায় গেঁথে গিয়েছিল, অথচ বিন্দুর সাহায্যে করা পরীক্ষার ফলে এটা স্পষ্ট যে পাঁচিল থেকে হোক বা নিচের প্রাঙ্গণ, কোনো স্থান থেকেই বাণ নিক্ষেপ করে সেটা সম্ভব নয়। যদি বা
কোনো অত্যন্ত প্রতিভাধর ধনুর্ধরের নিক্ষেপ করা বাণ বারান্দায় দাঁড়ানো কোনো মানুষের শরীর বিদ্ধ করতে সক্ষম হয়, তবে সেই বাণের মধ্যে এতটা গতি অবশিষ্ট থাকতে পারে না যে সেটা গোটা ফলা অবধি ঢুকে যাবে মানুষের শরীরে। কিন্তু রাজা সুবর্মার ক্ষেত্রে ঠিক সেইটাই হয়েছিল। কোনো ধনুক ব্যবহার করেই সেটা সম্ভব নয়, এবং এই ক্ষেত্রেও ধনুক ব্যবহার হয়নি। মহারাজকে আগেই বিষ দেওয়া হয়েছিল। হত্যাকারী অপেক্ষাতেই ছিল কখন বিষ কাজ শুরু করবে এবং মহারাজ সুবর্মা ঢলে পড়বেন মৃত্যুর কোলে। কিন্তু পরবর্তী পদক্ষেপের জন্য একটা বিষয় অত্যন্ত জরুরি ছিল। মহারাজের মৃত বা প্রায় মৃত শরীর মেঝেতে ঢলে পড়ার পর বাকি নাটকটা মঞ্চস্থ করার জন্যে হত্যাকারীকে মৃতদেহের কাছে সবচেয়ে প্রথমে পৌঁছানো ছিল আবশ্যক। তাই সে কিছুটা এগিয়েই গিয়েছিল মহারাজের পতনের আগে থেকেই তার দিকে। মহারাজ পড়ে যেতেই সে সবার প্রথমে ছুটে গেল তার কাছে এবং বসে পড়ল বারান্দায় উপস্থিত অন্যদের দিকে পিঠ করে। মহারাজ পড়েছিলেন বুকের উপর ভর করে। হত্যাকারী তাকে সোজা করল, নিজের অঙ্গ বস্ত্রের ভাঁজে লুকিয়ে থাকা একটি বিষাক্ত বাণ বের করল এবং সজোরে গেঁথে দিল মৃতদেহের কণ্ঠে। গোটা ব্যাপারটাই ঘটল মাত্র কয়েক মুহূর্তের ব্যবধানে। নিচে প্রাঙ্গণে থাকা লোকেদের বা দুর্গের প্রাচীরে দাঁড়ানো প্রহরীদের কারুর পক্ষেই দেখা সম্ভব ছিল না নিচু পাঁচিল ঘেরা বারান্দার আড়ালে কি ঘটল। আবার সেই ঘটনা বারান্দায় সে সময়ে উপস্থিত থাকা কেউই প্রত্যক্ষ করল না, কারণ রাজার শরীরের উপরের অংশ আড়াল করেছিল তার সামনে ঝুঁকে বসে থাকা হত্যাকারীর শরীর। সকলে এগিয়ে এলো এবং দেখল মহারাজের কণ্ঠে তীর গেঁথে আছে এবং ধরেই নিল যে যখন মহারাজ বারান্দার ধারে দাঁড়িয়ে প্রতিযোগিতা দেখেছিলেন সেই সময়েই কেউ সম্মুখ থেকে তার দিকে বাণ নিক্ষেপ করেছে। আরও এক চুমুকে অনেকটা দুধ গলায় ঢেলে চাণক্য বললেন, হত্যার পদ্ধতিটা যখন বুঝতেই পারলে তখন আশা রাখি হত্যাকারীকে সেটা বুঝতে আর অসুবিধা থাকে না। জীবসিদ্ধি উত্তেজিত ভঙ্গিতে বলল, চিত্রবর্মা। ভেবে দেখো, আমরা যে কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করেছি সেদিনের ঘটনা নিয়ে, তাদের মধ্যে একমাত্র একজনই বলেছে যে সে বানের মতো কিছু একটা উড়ে আসতে দেখেছে, যেটা নিঃসন্দেহে মিথ্যা কথা। চিত্রবর্মা এই কথা ইচ্ছা করে বলেছিল আমাদের ও অন্য সকলকে বিভ্রান্ত করতে। তার কথায় সকলেরই মনে এই ধারণা সৃষ্টি হয়েছিল যে তারা মহারাজকে বাণবিদ্ধ হয়ে মেঝেতে ঢলে পড়তে দেখেছে, কিন্তু বাস্তবে কেউই মহারাজকে শরবিদ্ধ হতে দেখেনি। তারা শুধুই তাকে পড়ে যেতে দেখেছিল মেঝেতে। আসলে মহারাজ প্রথমে ঢলে পড়েছিলেন এবং তারপরে সকলের দৃষ্টির আড়ালে বাণ দ্বারা বিদ্ধ হয়েছিলেন। চিত্রবর্মা অত্যন্ত সুকৌশলে সকলকে বিভ্রান্ত করেছেন। তুমি এইবার নিশ্চয়ই বুঝতে পারছো যে তুমি রহস্য সমাধানের কতটা কাছাকাছি পৌঁছে গিয়েছিলে হে জীবসিদ্ধি। যখন তুমি বলেছিলে যে বাণ বা ছুরির মতো ছোট জিনিস নিজের বস্ত্রের মধ্যে লুকিয়ে রাখা যায়, কিন্তু ধনুক লুকিয়ে রাখা সম্ভব না। এক্ষেত্রে ঠিক সেই কৌশলটাই ব্যবহার করা হয়েছে। তীরবিদ্ধ মৃতদেহ দেখে সকলেই ধরে নেবে যে ধনুকের সাহায্যে নিক্ষেপ করা বাণের আঘাতেই মৃত্যু হয়েছে। এমনকি মৃতদেহের শরীরে বিষক্রিয়ার লক্ষণ দেখা গেলেও কারুর সন্দেহ হবে না, কারণ বাণের ফলায় তীব্র মারণ বিষ আছে। কেউ ধারণাই করতে পারবে না যে মহারাজের মৃত্যু যে বিষে হয়েছে তা সম্পূর্ণ ভিন্ন প্রকারের। তীরের ফলার বিষ প্রায় তৎক্ষণাৎ প্রাণ নেয়, আর মহারাজকে আগেই যে বিষ দেওয়া হয়েছে তা শরীরে ছড়িয়ে পড়ে কিছুটা সময় নিয়ে। কিছুক্ষণ চুপ থেকে নিজের কেশশিখায় অন্যমনস্ক ভঙ্গিতে হাত বুলিয়ে চাণক্য বললেন, গোটা বিষয়টা যে তৃতীয় কোনো ব্যক্তির মস্তিষ্ক প্রসূত এবং সেই ব্যক্তি কে তা আশা করি বুঝতে পারছ। কয়েক বছর আগে পাটলিপুত্রর রাজমহলের অন্দরে গান্ধারের দূতের হত্যা, নকল স্বর্ণমুদ্রার ঘটনা আর এই কুলুতের হত্যাকাণ্ডর মধ্যে মিল পাচ্ছ না জীবসিদ্ধি?
প্রথম ক্ষেত্রে একটি বিষাক্ত শলাকা, দ্বিতীয় ক্ষেত্রে তক্ষশিলায় অলৌকিক উপদ্রব, আর এইবার এই তীর ব্যবহার। এই সবগুলি ব্যবহার হয়েছে মূল সমাধান বা মূল সমস্যা থেকে বিভ্রান্ত করার উদ্দেশ্যে। তীর ধনুক দুটি শব্দ একে অন্যের সঙ্গে সর্বদা অবিচ্ছেদ্য। সকলেই ধরে নেয় বিনা তীরে ধনুকের গুরুত্ব নেই, আবার ধনুকের ব্যবহার ছাড়া তীরের কোনো ব্যবহার নেই। অথচ এখানে ঠিক সেটা করা হয়েছে। এই কৌশল চিত্রবর্মা ব্যবহার করলেও আসলে এ যে আচার্য শকুনির মস্তিষ্কের ফসল সে বিষয়ে আমি নিশ্চিত। এত সহজ একটি কৌশল, অথচ কতটা কঠিন তার সমাধান সেটা ভাবো। যে সমাধান করার জন্যে একজন নিরীহ মেধাবী মানুষকে প্রাণ দিতে হলো। কে, কার কথা বলছেন? তার কথা বলছি যিনি আমারও আগে হত্যার আসল পদ্ধতিটা ধরে ফেলেছিলেন, এবং তাই তাকে প্রাণ দিতে হলো রাজবৈদ্য চক্রাচার্য। 27 বোধগম্য হল না। বৈদ্য হত্যার পদ্ধতি ধরে ফেলেছিলেন, কিন্তু তাহলে সে কথা তিনি আপনাকে সেই দিন জানাননি কেন? জীবসিদ্ধির প্রশ্নের উত্তরে দুদিকে ঘাড় নেড়ে চাণক্য বললেন, না জীবসিদ্ধি, তিনি তখনও পর্যন্ত জানতেন না। তিনিও অন্য সকলের মতোই প্রথমে বিভ্রান্ত হয়েছিলেন, কিন্তু পরে তিনি সত্য অনুমান করেছিলেন। অন্তত আংশিকভাবে তিনি রহস্যের সমাধান করতে পেরেছিলেন। প্রথমে মৃতদেহে বিধে থাকা তীরের ফলায় বিষ থাকায় তিনিও ধরেই নিয়েছিলেন যে মৃতদেহে যে সমস্ত বিষক্রিয়ার লক্ষণ দেখা গিয়েছে সেগুলো সেই বিষাক্ত বানেরই প্রভাবে হয়েছে। তাই তিনি মৃতদেহের পাকস্থলিতে থাকা অপাচ্য খাদ্য পরীক্ষা করেননি সেই সময়ে। কিন্তু পরবর্তীকালে আমার সঙ্গে আলোচনায় আমি সে প্রসঙ্গ তুলি। সত্যি বলতে আমিও কিন্তু সেই সময়ে একবারের জন্যেও ভাবিনি যে রাজাকে বিষ দিয়ে হত্যা করা হয়েছে। আসলে তুমি তো জানোই যে আমি যে বৃহৎ অর্থশাস্ত্র রচনা করছি তাতে মৃতদেহ পরীক্ষা নিয়ে একটি অধ্যায় রাখছি। সেই উদ্দেশ্যেই সব ব্যবচ্ছেদ নিয়ে আমার অধ্যয়ন ও কৌতূহল দুই আছে। আমি সেই কৌতূহল বশেই সেই দিন মৃতদেহে বিষাক্ত খাদ্য উপস্থিত কিনা তা পরীক্ষা পদ্ধতির প্রসঙ্গ তুলেছিলাম। সেটাই বৈদ্যর জীবনে কাল হয়ে এলো। আফসোসের দীর্ঘশ্বাস ফেলে চাণক্য বললেন, আমার কথায় বৈদ্য চক্রাচার্যর মনের গভীরে একটা প্রশ্ন অঙ্কুরিত হলো। তার মনে হলো, সত্যিই তো তিনি আলাদা করে মৃতর পেটে থাকা অপাচ্য খাদ্যের পরীক্ষা করেননি, যদি তাতেও বিষ থেকে থাকে। কিন্তু এখন তো আর উপায় নেই, কারণ সুবর্মার মৃতদেহ 1 মাস পূর্বেই ভস্মীভূত হয়েছে। তবে এখন কি উপায়? এই ভাবনায় তিনি প্রচুর অধ্যয়ন করলেন, খুঁজলেন যে কিছু তার নজর এড়িয়ে গিয়েছে কিনা। আর তখনই তার নজর ওই যে তোমার পাশে রাখা পুস্তকের একটি অংশে পড়ল, যে অংশটা তুমি একটু আগে পাঠ করলে। মৃতদেহ চিতার অগ্নিতে ভস্ম হয়ে যাওয়ার পরেও যদি দেখা যায় যে পাকস্থলী সম্পূর্ণ ভস্ম হয়নি, তবে বুঝতে হবে যে পাকস্থলীতে কোনো বিষাক্ত পদার্থ ছিল। বৈদ্য তার মনের সন্দেহ পরীক্ষা করার একটা উপায় পেলেন। তিনি ভাবলেন, যদি এটা জানা যায় যে মহারাজ সুবর্মাকে দাহ করার সময়ও এটা ঘটেছিল কিনা, তবে বোঝা যাবে মহারাজের পেটে বিষ ছিল কিনা। এদিকে মহারাজ সুবর্মার মারা যাওয়ার কথা যেহেতু গোপন রাখা হয়েছে, অতএব ধরে নেওয়া যায় মাত্র মুষ্টিমেয় কয়েকজন দেহ সৎকারের সময়ে সেখানে উপস্থিত ছিল। তাদের কারুর থেকে জিজ্ঞেস করলেই উত্তর পেয়ে যাবেন বলে ভাবলেন তিনি। এবার কে ছিল সেখানে মৃতদেহ সৎকারের সময়ে? সে কথা ভাবতে প্রথমেই তার মাথায় এলো চিত্রবর্মার নাম, যে কিনা আবার বৈদ্যর মিত্রস্থানীয়। নিয়তির কি নিষ্ঠুর পরিহাস ভাবো জীবসিদ্ধি। বৈদ্য তার সন্দেহের নিরসন করতে গেলেন স্বয়ং হত্যাকারীর কাছে। বিস্মিত জীবসিদ্ধি প্রশ্ন করল, তার মানে চিত্রবর্মাই চক্রাচার্যকে হত্যা করেছে? গম্ভীর মুখে উপর নিচে মাথা নাড়লেন চাণক্য। অনুমান করতে পারি
যখন সেই দিন চিত্রবর্মা ভ্রমণে বেরিয়েছিলেন রথে, পথেই তার দেখা হয় চক্রাচার্যের সঙ্গে। তিনি নিজের সন্দেহের কথা জানান চিত্রবর্মাকে। চিত্রবর্মার মাথায় বলতে গেলে বজ্রপাত হলো। চিত্রবর্মা বুঝতে পারল যে বৈদ্যর সঙ্গে আমার সাক্ষাৎ কোনোভাবেই হতে দেওয়া যাবে না, কারণ একবার চক্রাচার্য যদি নিজের সন্দেহের কথা আমায় বলে, তবে আমি নিঃসন্দেহে হত্যা পদ্ধতিটি ধরে ফেলব। বৈদ্য তার সরল প্রকৃতিতে তাকে সন্দেহ না করলেও আমি কিন্তু সহজেই বুঝে যাব হত্যাকারী কে, যদি একবার রাজার খাদ্যে বিষ থাকার কথা আমি জানতে পারি। অতএব চিত্রবর্মা বুঝল যে নিজেকে বাঁচানোর স্বার্থে রাজবৈদ্যর মুখ চিরতরে বন্ধ করতেই হবে। চিত্রবর্মা আর বৈদ্যর মধ্যে সেই দিন কি কথোপকথন হয়েছিল আমার জানা নেই, কিন্তু অনুমান করতে পারি চিত্রবর্মা একান্তে গোপন কথা আলোচনার অজুহাতে বৈদ্যকে নির্জন স্থানে নিয়ে যায়। যেহেতু আগে থেকে কাউকে হত্যা করার উদ্দেশ্যে চিত্রবর্মা মহল থেকে বেরোয়নি, অতএব তার কাছে নিজের তরবারিটি বাদে অন্য কোনো অস্ত্র ছিল না। তাই নিজের তরবারি দিয়েই সে চক্রাচার্যকে হত্যা করে। তার শরীরের সামান্য অলংকার খুলে নেয়, যাতে মনে হয় এ কাজ দস্যুদের। খানিক থেমে চাণক্য বললেন, মনে করে দেখো, বৈদ্য যেদিন খুন হলেন সেদিনই আমি একটা বিষয় নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলাম। হত্যাকারী বৈদ্যকে হত্যা করে সেই অস্ত্রে লেগে থাকা রক্ত তারই অঙ্গবস্ত্রে মুছে নিজের সঙ্গে নিয়ে গিয়েছিল। রক্তাক্ত অস্ত্র মৃতদেহের সঙ্গে ফেলে আসা অধিক সহজ নয় কি? তাহলে কেন হত্যাকারী অস্ত্র হত্যাস্থলেই ত্যাগ করল না? তার কারণটা এখন স্পষ্ট। বৈদ্যকে চিত্রবর্মা হত্যা করেছিল নিজেরই তরবারি দিয়ে, যার হাতলে রাজ চিহ্ন খোদাই করা আছে। অতএব সে অস্ত্র তার পক্ষে ঘটনাস্থলে ফেলে আসা কোনো মতেই সম্ভব ছিল না। চক্রাচার্যর মৃতদেহর কথা স্মরণে এলো জীবসিদ্ধির। গোটা রহস্য তার কাছে স্পষ্ট হচ্ছে। চাণক্য অন্যমনস্কভাবে কেশশিখায় হাত বুলিয়ে বললেন, বৈদ্যর গৃহে গিয়ে তার অধ্যয়ন কক্ষে ছড়িয়ে থাকা বই দেখে আমার মনে সন্দেহ হয় যে সম্ভবত তিনি কোনো এক পুঁথিতে এমন কিছু খুঁজে পেয়েছেন যার ফলে তাকে হত্যা করা হলো। হয়তো আমিও সেই তথ্য খুঁজে পাব যদি ভাগ্যদেবতা সহায় হয়। অতএব গোপনে সেই সমস্ত পুস্তক ও ভূর্জপত্র এখানে আনালাম, কারণ তোমারই মতো আমিও প্রথম দিন থেকেই চিত্রবর্মা ও শ্রীশৈলকে বিশ্বাস করিনি। তাই আমি চাইনি কেউ জানুক যে আমি সেই সমস্ত পুস্তক পড়েছি, এবং দুদিন প্রচুর পুস্তক পাঠের পর অবশেষে তোমার হাতে ধরা ওই ভূর্জপত্রে ওই বিশেষ অংশটি খুঁজে পাই। এরপর যতই ভাবতে থাকি ততই প্রতিটা সূত্র একে অন্যের সঙ্গে জুড়ে যেতে থাকলো। এতদিন ধরে গোটা রহস্যের উপর থাকা অস্বচ্ছ পর্দাটা ক্রমশ সরে যায়। একবার এই বান রহস্যের সমাধান হতেই বাকিটা সহজেই ধরা দিল। জীবসিদ্ধির চোয়াল শক্ত হল। বলল, এর অর্থ দাঁড়ায় যে চিত্রবর্মাও আচার্য শকুনির সঙ্গে তার অশুভ ষড়যন্ত্রে যুক্ত হয়েছে। অতএব উত্তর পশ্চিমের যে সকল জনপদ মগধের বিরুদ্ধে একত্রিত হয়েছে তার সংখ্যা 5 নয় 6। মলয়কেতু আর চিত্রবর্মা শত্রু নয়, বরং তারা একত্রে লিপ্ত হয়েছে আমাদের বিরুদ্ধে চক্রান্তে। কুলুতের সীমান্তে পর্বত্যাকা রাজ্যের সেনা শিবির যে শুধুমাত্র একটি সাজানো নাটকের অংশ তা নিশ্চয়ই তুমি পূর্বেই অনুমান করতে পেরেছ। এটা করা হয়েছে যাতে চিত্রবর্মার কথায় আমরা সহজে বিশ্বাস করি, যাতে মগধ বিশ্বাস করে যে মলয়কেতু কুলুতে আক্রমণ করতে উদ্যত হয়েছে। সেটাও আমাদের বিভ্রান্ত করার আরও একটা প্রচেষ্টা মাত্র। চাণক্য মৃদু হেসে বললেন, ভেবে দেখো হে জীবসিদ্ধি, যদি মলয়কেতুর উদ্দেশ্য সত্যিই কুলুত আক্রমণের জন্য হয়ে থাকত, তবে তারা গত 1 মাস ধরে অপেক্ষা কেন করে থাকবে? শুধুমাত্র মহারাজ সুবর্মা বেঁচে আছেন এই কারণে তারা কুলুতের সীমান্ত অতিক্রম করবে না, এই যুক্তি কি আদৌ বাস্তবসম্মত? জীবসিদ্ধি কিছুক্ষণ ভেবে প্রশ্ন করল,
শুধুই কি চিত্রবর্মা নাকি সঙ্গে শ্রীশৈলও এই চক্রান্তে জড়িত? না, তিনি জড়িত থাকলে একটু আগে আমার প্রশ্নের উত্তরে সত্য বলতেন না। মহারাজের বারবার গলা শুকিয়ে যাওয়ার কথা শুনে তিনি বিস্মিত হয়েছেন সত্যি। তিনি জড়িত থাকলে আমায় মিথ্যা বলতেন যে সেরকম কিছুই ঘটেনি ওই দিন। তিনি মহারাজের হত্যার সঙ্গে জড়িত নন। তবে কথা শেষ না করে কিছু ভাবতে শুরু করলেন চাণক্য। জীবসিদ্ধির প্রশ্নে তার চিন্তায় ছেদ পড়ল। তাহলে আমাদের পরবর্তী পদক্ষেপ কি হবে আচার্য? চিত্রবর্মাকে কি বন্দি করার নির্দেশ দেব আমাদের সেনাকে? হঠাৎ একটা কথা মনে পড়ায় জীবসিদ্ধি বলল, ওহ, আরও একটা সংবাদ আপনাকে জানাই। গতকালকেই মগধের সেনা গোপনে প্রবেশ করেছে নাগরে। ছোট ছোট দলে আসায় কেউ সন্দেহ করেনি। তারা ইতিমধ্যে দুর্গের অন্দরে প্রবেশ করেছে এবং চারিদিক থেকে ঘিরে ফেলেছে। আপনি আদেশ দিলেই এই দুর্গ আমরা দখল করতে পারি। চাণক্য মৃদু হেসে বললেন, যাক, সময় মতো কাজ হয়েছে। কুলুতে প্রবেশ করার দিন চিত্রবর্মাকে বলা একটা সামান্য মিথ্যা আমাদের পক্ষে লাভজনক হয়েছে। চিত্রবর্মা প্রশ্ন করায় আমরা জানিয়েছিলাম মগধ সেনা আমাদের 2 দিন পর রওনা হয়েছে, কিন্তু বাস্তবে আমাদের 2 দিন পূর্বেই কয়েকশো সেনা রওনা দিয়েছিল কুলুতের উদ্দেশ্যে। তুমি পূর্বেই অনুমান করেছিলে যে মূল সেনাবাহিনীকে পথে বিলম্বিত করার বা বাধা দেওয়ার চেষ্টা করা হবে। চওড়া পাহাড়ি পথে ধস নামিয়ে সে চেষ্টা ইতিমধ্যে করা হয়েছে। আমাদের শত্রুরা জানে যে সেনা এখানে পৌঁছতে আরও অন্তত 3 দিন সময় লাগবে, কিন্তু তারা যেটা জানে না তা হল বিভিন্ন ছোট ছোট দলে বিভক্ত হয়ে পায়ে হাঁটা পাহাড়ি পথে ইতিমধ্যে মগধের কয়েকশো সৈনিক এসে পৌঁছেছে এখানে। এরকম একটা দুর্দান্ত পরিকল্পনা ভেবে বের করার জন্যে তোমায় সাধুবাদ জানাই। কুলুতের এই দুর্গ দখল আমরা করতেই পারি, কিন্তু একটা সমস্যা আছে জীবসিদ্ধি। কি সমস্যা আচার্য? ভুলে যেও না, আমাদের কাছে কিন্তু চিত্রবর্মার বিরুদ্ধে কোনো প্রমাণ নেই। সে গোটা বিষয়টা অস্বীকার করলে আমরা কি করব? বিব্রত হলো জীবসিদ্ধি। বলল, তাহলে এখন উপায়? চাণক্যর দৃষ্টি উজ্জ্বল হয়ে উঠল। বললেন, আরও একদিন আমরা চিত্রবর্মার এই নাটকে অংশগ্রহণ করব। তবে এইবার নাটকের লিপি আমরা লিখব। এই নাটকের সূত্রপাত আমাদের শত্রুরা করেছে, কিন্তু এর জবনিকাপাত আমরা করব হে জীবসিদ্ধি। তখনই কথায় বাধা পড়ল। দরজায় কেউ করাঘাত করল। জীবসিদ্ধি প্রশ্ন করল, কে? বাইরে থেকে উত্তর এলো, গান্ধার থেকে জরুরি সংবাদ এসেছে ব্রাহ্মণদেব। আজ এই পর্যন্ত। আমরা রুদ্ধশ্বাসে নাটকের অপেক্ষা করতে থাকি। সঙ্গে থাকবেন। ধন্যবাদ।